নেপালের বিপর্যস্ত এলাকায় এখনও প্রাণের খোঁজে উদ্ধারকারীরা। মৃতের সংখ্যা বেড়ে 469, 7 শতাধিক বিদেশি নাগরিক সহ নিখোঁজ সহস্রাধিক। বানের ঢলকে ভয়াবহ বললেন ট্রাম্প। আমার বুক খালি করলো রে। সৌদি আরবে নিহত 9 জনের মরদেহ নিজ নিজ গ্রামে। নওগাঁয় 7 জনের দাফন কিছুক্ষণ পর। রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে প্রাণ গেল এক বাংলাদেশের, আহত অন্তত 35। সামরিক সক্ষমতা বাড়াতেই চীনা যুদ্ধ বিমান J-10C কেনার পরিকল্পনা। খরচ হবে $200 কোটি। ভারতের উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছেন না নিরাপত্তা বিশ্লেষক। পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে বেগম খালেদা জিয়ার অবদান, থাকছে সিপাহী জনতার বিপ্লবের ইতিহাস। বাংলা বইয়ে পড়ানো হবে তৃতীয় ভাষা, শিক্ষাক্রম যুগোপযোগী করার তাগিদ। এবং 14 বছরেও দোহারের সাদ্দাম অপহরণ রহস্যের জট খোলেনি। 4 সংস্থা তদন্তের পরও হদিস মেলেনি মরদেহের। জড়িতদের সাজার আশায় দিন গুনছে পরিবার। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 469 জনে। এখনও নিখোঁজ সহস্রাধিক মানুষ, যাদের মধ্যে 7 শতাধিক বিদেশি নাগরিক। জীবিতদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা। কাজ করছেন 5000-এর বেশি সেনা ও পুলিশ সদস্য। নেপালের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, ভারত ও জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। নেপালের এই বিপর্যয়কে ভয়াবহ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুহূর্তে বদলে গেছে হিমালয়ের দুর্গম জনপদ। পাহাড় থেকে নেমে আসা কাদা, পাথর আর বরফের বিশাল স্রোতে চোখের পলকে ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো। বিধ্বস্ত জনপদে জীবিতদের খুঁজতে দিনরাত চলছে উদ্ধার অভিযান। তবে বানের স্রোতে যোগাযোগ অবকাঠামো ধ্বংস হওয়ায় দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। উদ্ধার তৎপরতায় কাজ করছেন 5000-এর বেশি সেনা ও পুলিশ সদস্য। এদিকে ভয়াবহ পাহাড়ি ঢলে নেপাল ও তিব্বতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বেড়েই চলেছে প্রাণহানি। শত শত মানুষের মৃত্যুর পাশাপাশি এখনও নিখোঁজ অনেকে। প্রাণহানি আরও বাড়ার শঙ্কা স্থানীয় প্রশাসনের। স্রোতের তোড়ে ভেসে যাওয়া মরদেহ বন্যা কবলিত এলাকা থেকে কয়েকশো কিলোমিটার দূরের ভাটি অঞ্চল থেকেও উদ্ধার করা হচ্ছে। স্থানীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার উৎসস্থলে তৈরি হওয়া একটি হ্রদের পানি বাড়ছে, যা ভেঙে গেলে নতুন করে বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। নেপাল সরকারের হিসেবে নিখোঁজ থাকা পর্যটকদের বেশিরভাগই ভারতীয়। খোঁজ মিলছে না যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার নাগরিকদেরও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেখানে তাদের দেশের কয়েকজন একটি বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন। এছাড়া অনেক ভারতীয় পর্যটক কৈলাস মানস সরোবরে তীর্থযাত্রায় গিয়েছিলেন। নেপালের এই বিপর্যয়কে ভয়াবহ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সার্বক্ষণিক যোগাযোগ রাখার পাশাপাশি কাঠমান্ডুকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিখোঁজ মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বন্যা দুর্গত নেপালে অর্থ ও ত্রাণ সহায়তা পাঠাতে শুরু করেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। দক্ষিণ কোরিয়া ছাড়াও এরই মধ্যে দ্বিতীয় দফায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে নয়াদিল্লি। নেপালের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি, UNFPA ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরাও। নাসরিন রুমি, সময় সংবাদ। রাশিয়ার আমুর অঞ্চলের একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত 15 কর্মীর মধ্যে একজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 35 বাংলাদেশি। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার চীনা সীমান্তবর্তী আমুর অঞ্চলে গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে বাকি 14 জনের সঙ্গে নিহত হন প্রবাসী বাংলাদেশি জাকির হোসেন। বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত জাকির কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা। আহত বাংলাদেশি কর্মীদের মধ্যে 6 জন আইসিইউতে চিকিৎসাধীন। এছাড়া মেহেরপুরের গাংনীর বাসিন্দা মোহাম্মদ আলাল হোসেন রাজু এখনও নিখোঁজ। আহতদের চিকিৎসা, নিখোঁজ কর্মীর সন্ধান এবং জাকির হোসেনের মরদেহ দেশে ফেরাতে রুশ কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস।
সৌদি আরবে নিহত ৯ জনের মধ্যে ৭ জনের গ্রামের বাড়ি। নওগাঁয় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। বিস্তারিত জানাতে নওগাঁর আত্রাই থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, সৌদি আরবের সেই ৯ আগস্টের অগ্নি দুর্ঘটনায় মোট ১৬ জন মারা যায় এবং ১৬ জনের মধ্যে নওগাঁরই রয়েছে ১২ জন এবং ১২ জনের মধ্যে গতকালকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ জনের মরদেহ পৌঁছায় এবং এই ৯ জনের মধ্যে আবার রয়েছে ৭ জন শুধুমাত্র এই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। এবং আমরা দেখেছি যে গেল রাত ১টার দিকে এই মরদেহগুলো এই এলাকায় যখন পৌঁছায় তখন থেকে এই এলাকায় অনেকটা শোকাবহ একটি পরিবেশ বিরাজ করছে এবং এই এলাকার মানুষের ভিতরে এই মুহূর্তে জানাজার প্রস্তুতি চলছে। জানাজা কিছুক্ষণের মধ্যে হয়তো জানাজা অনুষ্ঠিত হবে। তবে সবই এলাকাবাসী বলছে যে যারা গিয়েছিলেন আসলে নিম্নবিত্ত পরিবারের সন্তান, দীর্ঘদিন ধরে এই ছোপা তৈরি কারখানায় তারা কাজ করছিলেন। আকস্মিক এই দুর্ঘটনায় তাদের অপূরণীয় ক্ষতি এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে অনেকেই কিন্তু পরিবারগুলো একেবারে ভেঙে পড়েছে। পরিবারের অর্থনৈতিক যে একমাত্র চালিকা শক্তি ছিল সেটি না থাকার কারণে এই মুহূর্তে এলাকায় কিন্তু এক ধরনের আবহ। এবং এখানে আমরা দেখছিলাম পাশাপাশি গ্রামে মারা গিয়েছে একই পরিবারের 2 সন্তান রয়েছে, আবার পাশের গ্রামে রয়েছে চাচাতো ভাই, ফুফাতো ভাই, এই জাতীয় আপনজনদেরই এই মরদেহ এই মুহূর্তে এই নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে রাখা হয়েছে। জানাজার প্রস্তুতি চলছে। জানাজার পরে প্রশাসনের পক্ষ থেকে মরদেহগুলো তারা হস্তান্তর করবে এবং হস্তান্তরের মাধ্যমে এখানকার বাসিন্দাদের যেটা মূল তাদের কথা আমরা জানতে পারছি, এই পরিবারগুলোকে যেন সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় এবং তাদের যদি উপার্জনক্ষম ব্যক্তি থাকে সরকারি যেন চাকরি বাকরি ক্ষেত্রে একটা অগ্রাধিকার দেওয়া হয়। এই বিষয়গুলোই কিন্তু এই এখানে মূলত তারা আবেদন হিসাবে রাষ্ট্রের কাছে তুলে ধরছে। এবং আমরা আরেকটি বিষয় জানতে পারছিলাম, মোট এখানে 7 জন যারা রয়েছে আসলে এই পরিবারগুলোতে কিন্তু কিছুদিনের মধ্যেই তারা এখানে আসার কথা ছিল। অনেকে বিবাহ করে বাড়িঘর তৈরি করছিলেন, আবার অনেকেই পরিবারের সঙ্গে দীর্ঘ 5 বছর পর ফিরবেন এরকম একটি প্রত্যাশার জায়গা নিয়ে আসলে অপেক্ষা করছিলেন। আকস্মিক এই দুর্ঘটনা পুরো পরিবারকে কিন্তু ভেঙে একেবারে তাদের স্বপ্নগুলো তছনছ হয়ে যাওয়ার কথাগুলোই আহাজারির মাধ্যমে ফুটে উঠছে এই মুহূর্তে আত্রাই উপজেলায়। এবং আত্রাইয়ের পাশাপাশি নাটোরের নলডাঙ্গা এবং বাগমারার 2 জন রয়েছে, তা সেই লাশ দুটো কিন্তু সেখানে হস্তান্তর করা হয়েছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং সব মিলিয়ে এই আহাজারির যে পরিবার, এলাকাবাসী, স্বজন, এই আত্রাই উপজেলারই যেহেতু 7 জন, পুরো পরিবেশ কিন্তু একেবারে শোকের আবহ বিরাজ করছে এবং সবাই কিন্তু এই পরিবারগুলোর পাশে। এই ছিল সার্বিক নওগাঁর আত্রাইয়ের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ পৌঁছার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। আসন্ন কপ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জেদ্দায় অনুষ্ঠিত 23তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই কথা জানান তিনি। বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এর ফাঁকে তিনি বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেন। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে 2 পক্ষ। এছাড়া হুমায়ুন কবির সাইডলাইনে বৈঠক করেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইচ.ই. সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে। এ সময় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যস্থতায় কাতারের উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন ব্যক্ত করেন তিনি। জ্বালানি খাতে বাংলাদেশ কাতারের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। চীনের কাছ থেকে 20টি J-10C যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। এজন্য একটি চুক্তির খসড়াও প্রস্তুত হয়েছে। এমন উদ্যোগের ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে চলছে আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, দেরিতে হলেও J-10 কেনার সঠিক সিদ্ধান্ত, এতে সক্ষমতা বাড়বে বিমান বাহিনীর। প্রতিবেশী দেশের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও মত বিশ্লেষকদের। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়ন এখন সময়ের দাবি, কারণ বাহিনীর সরঞ্জামের বড় অংশ এখনও অপেক্ষাকৃত পুরনো। ফলে আধুনিক মাল্টিরোল ফাইটার, উন্নত রাডার, নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ সক্ষমতা বাড়ানো সামরিক পরিকল্পনার স্বাভাবিক অংশ।
সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, চীন থেকে জে-10 যুদ্ধবিমান ক্রয় প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে এবং কেন জে-10 কেনা হচ্ছে তার একটা ব্যাখ্যাও তিনি দিয়েছেন। ভারত পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসর রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ জে-10। প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট দ্য ওয়ার জোনের তথ্য অনুযায়ী চীনের তৈরি জে-10 ভিগোরাস ড্রাগন চতুর্থ প্রজন্মের বহুমাত্রিক যুদ্ধবিমান। সুপারসনিক গতির এই যুদ্ধবিমান একই সঙ্গে আকাশযুদ্ধ, স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে ও শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম। এই সিদ্ধান্তকে সময়োপযোগী জানিয়ে বিশ্লেষকরা বলছেন, জাতীয় নিরাপত্তার জন্য সামরিক সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া বহু বছর ধরে ব্যাহত হয়েছে। চীনের সাথে যে ধরনের আলোচনাগুলি বাংলাদেশ করছে সেটা বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ, সুতরাং সেই জায়গাতে আসলে ব্যত্যয় ঘটানোর কোনো জায়গা নেই। এখন আমি মনে করি যে সরকার একটা সঠিক সমন্বিত পথে আছে। গত 30 বছর আপনাকে বললাম যে ওই 8টা মিগ-29 পরে আজ পর্যন্ত কোনো কেনা হয়নি। যদি কেনা হয় এটা ডেফিনেটলি বিমান বাহিনীর সক্ষমতাকে বৃদ্ধি করবে। তবে চীন থেকে বাংলাদেশের সমরাস্ত্র কেনাকে ভারত কিভাবে নেবে তা নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে। এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করেন, দুই দেশের সম্পর্কের সোনালী সময়েও বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ঘাটতি ছিল। তাই বাংলাদেশের সক্ষমতা তৈরির ক্ষেত্রে তাদের উদ্বিগ্ন হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই। জাতীয় নিরাপত্তার যে গ্যাপগুলি আছে সেগুলিতে পূরণ করার ক্ষেত্রে সক্ষমতা দেখাতে পারতেন, নিশ্চয়ই বাংলাদেশ তাদের সাথে সহায়তা করতে। এখন তাদের নিজেদেরই যখন সক্ষমতা নেই, সুতরাং বাংলাদেশের সক্ষমতা প্রণয়নের ক্ষেত্রে তাদের আসলে উদ্বিগ্ন হওয়াটা মোটেও কোনো যৌক্তিক কিছু না। চাইনিজ কিনলে ভারত বেজার হবে, তো সেটা সত্য নয়। এই জন্য যে আমরা অতীতে তো কিনেছি চাইনিজ F-7 গুলো আমরা কিনেছি না। জে-10CE কিনতে সরকারকে গুনতে হবে 220 কোটি মার্কিন ডলার, শোধ হবে 10 বছরে। এর পাশাপাশি আছে রক্ষণাবেক্ষণের খরচও। অর্থনৈতিক সংকটের মধ্যে এই চাপ সামাল দেয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক। বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের, যে এত বড় একটা ভেঞ্চার তারা করতে পারবে কিনা, যদি তারা পারে ইট ইজ ভেরি গুড। অর্থনীতির যে যুক্তিটা বারবার দেওয়া হয় সেটার যেমন একটা ভ্যালু আছে বটে, কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে এই জায়গাতে আমার মনে হয় যে দুটাকে একসাথে মেলানোটা ঠিক হবে না। সমরাস্ত্র কেনার ক্ষেত্রে পশ্চিমা ভূ রাজনৈতিক সমীকরণের বিষয়টিও মাথায় রাখার পরামর্শ বিশ্লেষকদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান যুক্ত হচ্ছে পাঠ্য বইয়ে। সেই সঙ্গে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে যুক্ত করা হচ্ছে 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের ইতিহাসও। যোগ হচ্ছে তৃতীয় ভাষাও। এছাড়া বীরশ্রেষ্ঠদের জীবনী ও মুক্তিযুদ্ধে ব্রিগেড ফোর্সের ইতিহাসও যুক্ত করা হচ্ছে পাঠ্যক্রমে। আধুনিক শিক্ষাক্রমের পাশাপাশি মূল্যায়ন পদ্ধতিও যুগোপযোগী করার তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। নূরে আলম জানাচ্ছেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরই শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এই পরিমার্জনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি। আগামী বছর চতুর্থ শ্রেণীতে বাংলাদেশের সংস্কৃতি এবং খেলাধুলা বই, ষষ্ঠ শ্রেণীতে লার্নিং উইথ হ্যাপিনেস এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বই চালু হচ্ছে। আমরা শিক্ষাক্রমটা পরিমার্জন করে এই জিনিসগুলো কিন্তু পরবর্তী শিক্ষাক্রমের মধ্যেই চলে যাবে। মানে আমরা এখন যেটা করছি এটা একটু অ্যাডভান্স কাজ, কিন্তু পরবর্তী শিক্ষাক্রমের মধ্যে এই জায়গাগুলো এই কারিকুলামটা অলরেডি বানিয়ে আমরা প্রণয়ন করে তারপরে এটা পরবর্তী শিক্ষাক্রম রিভিশন যখন হবে তখন সেখানে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। এর বাইরে বইয়ে নতুন বিষয়বস্তু যোগ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের অনুমোদন হয়েছে। ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে তৃতীয় ভাষা, একই শ্রেণীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বীর শ্রেষ্ঠদের জীবনী অন্তর্ভুক্ত হচ্ছে। অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে মুক্তিযুদ্ধের ব্রিগেড ফোর্সের ইতিহাস থাকছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের ইতিহাস যোগ হচ্ছে। অষ্টম এবং নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 90-এর গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান যুক্ত হচ্ছে। 91 যে নির্বাচন অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে উত্তরণ, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানটা আমরা সবাই জানি, যেটা এতদিন অনুপস্থিত ছিল। আমরা চেষ্টা করেছি সেটা তুলে আনতে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাক্রমকে আধুনিক করতে হবে, সেই সঙ্গে মূল্যায়ন পদ্ধতিকেও যুগোপযোগী করতে হবে। ইমপ্লিমেন্টেশনের জন্য
যারা আমাদের স্টেক হোল্ডার আছেন, যারা শিক্ষা বিশেষজ্ঞ আছেন, যারা শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করেন, অভিভাবক, এদের সাথে একটু আলোচনা করে তাদের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে আগামী দিনের এমন একটা কারিকুলাম তৈরি করা উচিত। পাণ্ডুলিপি যেন নির্ভুল হয় সেজন্য এনসিটিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শিক্ষা গবেষকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। থানা পুলিশ, সিআইডি, ডিবির পর পিবিআই 14 বছরেও দোহারের সাদ্দাম অপহরণ রহস্যের কুল কিনারা পায়নি 4 সংস্থা। গ্রেফতার 8 আসামির 2 জন খুনের স্বীকারোক্তি দিলেও মেলেনি লাশের হদিস। রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশায় ভুক্তভোগীর পরিবার। বুলবুল রেজার রিপোর্ট। ছেলেটা যদি মাইরে থাকে তাহলে আমার ছেলের লাশটা কোথায়? এটা অনেক সংস্থা তদন্ত করছে, কিন্তু আদৌ পর্যন্ত তদন্ত রিপোর্টে এই জিনিসটা উঠে আসে নাই যে সাদ্দাম কি আজও পর্যন্ত কি মৃত না জীবিত। ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। নারিশা গ্রামের হিরণ ফকির ও ইসমাইল আকন একই গ্রামের 23 বছরের যুবক তামিম আহমেদ সাদ্দামকে যাত্রাপালা দেখতে নিয়ে যান পদ্মার চরে। তারপর কেটে গেছে প্রায় 14 বছর, আজও বাড়ি ফেরেনি সাদ্দাম। দুদিন পর সাদ্দামের মায়ের মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। দাবি করা হয় 22 লাখ টাকা মুক্তিপণ। দোহার থানায় জানানোর পর অভিযানে নামে পুলিশ। অনেক রাত্রে টেলিফোন করছে, যদি সাদ্দাম আছে তোরা 22 লক্ষ টাকা নেয়, এদিক সেদিক করো তারা ছেলে পাবি না। তা আমরা গেলাম থানায়, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। এ ঘটনায় পাবনা থেকে 2 জনকে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তি দেয় একজন। এতে জড়িতদের নাম উঠে আসলেও সাদ্দামের হদিস পায়নি পুলিশ। বাদীর আবেদনে মামলার তদন্তে আসে সিআইডি। আবুল কাশেম মণ্ডল সহ 3 জনকে গ্রেফতার করে সিআইডি। 2016 সালে 12 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সংস্থাটি, যদিও ভিকটিমের পরিণতি রয়ে যায় অন্ধকারে। বাদীর নারাজিতে মামলা যায় ডিবিতে। গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসামিরা সবাই সর্বহারা পার্টির সদস্য। চরাঞ্চলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চক্রটি। তদন্তে প্রতীয়মান হয় মুক্তিপণের টাকা না পেয়ে সাদ্দামকে খুন করা হয়েছে। খুন করা হলে লাশ কোথায়? এবারও নারাজিবাদীর তদন্তে পিবিআই। আসামি 164-এ কিন্তু অনেকে জবানবন্দি দিচ্ছে, কিন্তু আদৌ পর্যন্ত তদন্ত রিপোর্টে এই জিনিসটা উঠে আসে নাই যে সাদ্দাম কি আজও পর্যন্ত কি মৃত না জীবিত। 2019 সালে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পিবিআই। একই চিত্র এবারও, হদিস নেই লাশের। বাদীর আবেদনে ফের অধিকতর তদন্তে পিবিআই। আমার ছেলেটা যদি মাইরে থাকে তাহলে আমার ছেলের লাশটা কোথায়? আর আমার ছেলের এই মারার জন্য মেন হোতা কে? আমার ছেলের তদন্ত যা হওয়ার কথা তা আমি পাইতেছি না। অভিযোগপত্র এবং সম্পূরক অভিযোগপত্রে উঠে এসেছে সাদ্দামকে খুন করা হয়েছিল, কিন্তু এখনো অনেকগুলো বিষয় সুরাহা হয়নি। কারা হত্যায় জড়িত ছিল, কেন খুন করা হয়েছিল এবং খুন করার পর লাশ কোথায় গুম করা হয়েছিল। যখন বিচারের আওতায় নিয়ে আসতে চাই। চলতি মাসে মামলার অন্যতম আসামি আব্দুল মান্নানকে গ্রেফতার করে পিবিআই। সংস্থাটি বলছে গুরুত্বপূর্ণ তথ্য আছে তাদের কাছে। এটা হত্যা বা অথবা হত্যাপূর্বক লাশ এটা নদীতে ফেলে দেওয়া অথবা চরে কোনো কিছু করা, এই ধরনের একটা তথ্যপত্র আসতেছে। আশা করি যে অন্যান্য আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হলে এই ভিকটিমের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল সেটার সম্পূর্ণ প্রেক্ষাপটটা তখন পাওয়া যাবে। চাঞ্চল্যকর মামলাটি এখন পর্যন্ত তদন্ত করেছেন পুলিশের 13 জন কর্মকর্তা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ফার্মগেটে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের আইন বিভাগের উদ্যোগে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছেন আইনমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বলে স্যার আমি এই আর 1 মাস কাজ করে জমায়ে 2 মাসের টাকা আপনাকে দিয়ে যাব। তা আমি 1500 টাকা ওর কাছ থেকে নিলাম ওর আনন্দের জন্য। নিয়ে বললাম তোমার মেয়ের সামনে মনে হয় ম্যাট্রিকের ফর্ম ফিল আপের টাকা লাগবে, এই টাকাটা তোমার মেয়েকে আমি দিলাম, ফর্ম ফিল আপ করবা। এবং এই বিশ্বাস করেন প্রতি বৃহস্পতিবারে এই ভদ্র মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে প্রতি বৃহস্পতিবারে সে আমাকে একটা কল দিত। উনি মারা গেছেন, তার সন্তানরা এখন আমার সাথে যোগাযোগ রাখে। এই কথাটা এই কারণে বললাম, আপনারা যারা আইনজীবী হচ্ছেন, কোর্টে যাচ্ছেন, সব কিছু টাকার মানদণ্ডে দেখার প্রয়োজন নাই। আপনাকে আপনার নীতি নৈতিকতা দিয়ে দেখতে হবে।
ছোট বারান্দার আইনজীবী হবেন না, বড় বারান্দার আইনজীবী হওয়ার চেষ্টা করবেন। ছোট বারান্দার আইনজীবী মানে জজ সাহেবদের বিল্ডিং আছে দেখবেন, পিছনে একটা বারান্দা থাকে শুধু বিচারকদের চলাফেরার জন্য। ওই বারান্দায় যদি আপনি চলাফেরা শুরু করেন আর জজ সাহেবের রুমে ঢুকে খাস কামরায় ঢুকে অর্ডার নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি আইনজীবী হতে পারবেন না। সুপ্রিম কোর্টে প্রায় 18,000 আইনজীবী, ভালো ড্রাফটিং করা আইনজীবী কত পার্সেন্ট আছে আমি নিজে বলতে পারবো না, আমার নিজেরই খুব খারাপ লাগবে বলতে। দিস ইজ দ্য বিটার রিয়েলিটি। সুতরাং আপনারা যারা আইনজীবী হতে যাচ্ছেন, যে পথে পা বাড়িয়েছেন, এই পথ অনেক স্বপ্নের, কিন্তু এই স্বপ্নের পথেও কাটা বিছানো থাকে। এক একটি দুর্নীতির হাতছানি, এক একটি কাটা। আপনাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখার বিকল্প কোনো পথ আইনজীবী হওয়ার জন্য নেই। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে কথা বলছেন আইনমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্য সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক পেজে। কাটছে না গ্যাস সংকট, ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছে তার কাছে। আমরা সচরাচর কর্মদিবসগুলোতে যে ধরনের সংকটের চিত্র দেখতে পাই, আজকে কিন্তু আমরা একদমই তেমন কোনো চিত্র খুঁজে পাইনি। যে কটি পাম্পে আমরা সকাল থেকে ঘুরেছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একে তো হচ্ছে শুক্রবার সকাল থেকে আসলে তেমন কোনো লাইন কিংবা ভিড় চাপ কিন্তু সেই অর্থে নেই এই গ্যাস পাম্পগুলোতে। এছাড়া যে আসলে বলা যায় যে গত পরশুদিন আমরা জানি ঈদে মিলাদুন্নবীর ছুটি ছিল, পাশাপাশি বৃহস্পতিবার দিন হয়তো অনেকেই ছুটি নিয়ে ঢাকার বাইরে চলে গেছেন, যে কারণে যে টানা 4 দিনের একটি ছুটির ব্যাপার রয়েছে। আর সে কারণেই কিন্তু আমরা আসলে এই পরিস্থিতি দেখতে পাচ্ছি যে সংকট সেই অর্থে না কমলেও গাড়ির তেমন কোনো লাইন নেই, এবং যারা সকাল থেকে গ্যাস নিতে এসেছেন তারা কিন্তু মোটামুটি 15-20 মিনিট আধা ঘন্টার মধ্যে কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস নিতে পারছেন। এবং যেহেতু হচ্ছে যে গাড়ির চাপ কম, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্যাসের প্রেশারও কিন্তু মোটামুটি ভালো রয়েছে। সে কারণে যারা এখানে গ্যাস নিতে এসেছেন গাড়ির চালকরা, তারা কিন্তু মোটামুটি তাদের কাঙ্ক্ষিত গ্যাসের কাছাকাছি গ্যাস নিতে পারছেন। তবে এখন পর্যন্ত কিন্তু এত বেশি প্রেশার কিন্তু নেই যে তারা কাঙ্ক্ষিত পুরোপুরি গ্যাস কিন্তু তারা পাচ্ছেন না, কিছু কম কিন্তু তাদের হচ্ছে। তবে তারা স্বস্তি প্রকাশ করছেন কিছুটা। তারা বলছেন যে আসলে যদি গ্যাসের সংকটটা ধীরে ধীরে এভাবেই যে সমাধান হতো এবং এই পরিস্থিতির দিকে যদি সত্যি সত্যি পৌঁছাতো, তাহলে কিন্তু তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেকটাই কমে আসতো। তারা বলছেন যে আগামীকালেও হয়তো এই ধরনের চিত্র তারা দেখতে পাবেন, হয়তো আগামীকাল শনিবার, সে কারণে ভোগান্তি কিছুটা কম হতে পারে। তবে তারা আশঙ্কা করছেন যে রোববার কর্মদিবস আসলেই যে আবারও সেই যে এই প্রায় দীর্ঘ 2 মাস হয়ে আসছে যে সংকটের চিত্র দেখা যাচ্ছে ফিলিং স্টেশনগুলোতে, সেই সংখ্যা কিন্তু তারা আবারও করছেন। তো তারা বলছেন যে আসলে মিনিমাম আসলে বলা যায় যে ন্যূনতম 3 থেকে 4 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত কিন্তু লাইন ধরে তাদের যে গ্যাস নিতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আজকের যে সার্বিক গ্যাস সংকটের পরিস্থিতি। পরবর্তী সংবাদে হয়তো আমি কোনো সংকট থাকলে অথবা যে কোনো পরিস্থিতি থাকলে সেটি জানাতে পারবো। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ড্রতে কঠিন পরিস্থিতির সামনে রিয়াল মাদ্রিদ। প্রথম ধাপেই লস ব্ল্যাঙ্কোদের প্রতিপক্ষ 6 চ্যাম্পিয়ন। ইউরোপ সেরা ট্রফি পুনরুদ্ধার মিশনে বেশ বড় পরীক্ষায় দিতে হবে মরিনহোর মাদ্রিদকে। প্রথম ধাপেই তাদের সামাল দিতে হবে আর্সেনাল, ইন্টার মিলান, পিএসভি, রোমা, লাইপোগিজ, শাখতার দোনেৎস্কের মতো ক্লাবকে। এদিকে মোনাকোতে অনুষ্ঠিত ড্রতে প্রথম পর্বে বার্সেলোনার সামনে পড়েছে বায়ার্ন মিউনিক এবং পিএসজি। প্যারিসিয়ানদের আরেক ম্যাচ খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। আর্সেনালের সামনে রিয়াল ছাড়াও আছে বাভারিয়ানরা। লিগ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ শুরু হবে 8 সেপ্টেম্বর। পরে শীর্ষ 8 দল উঠে যাবে শীর্ষ 16-তে। নবম থেকে 24তম দল খেলবে নকআউট প্লে অফ। জয়ী 8 দল যোগ দেবে সেরা 16-তে। লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। অ্যাথলেটিক ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে কাতালানরা।
ক্যাম্প নিউতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা, তবে একাধিক আক্রমণ করেও প্রতিপক্ষের গোলরক্ষক উনাই সিমনের হাত ফাঁকি দিতে পারেননি ইয়ামালরা। পরে ম্যাচের 37 মিনিটে বার্সাকে লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। এরপরও একাধিক আক্রমণ করে হ্যান্সি ফ্লিকের দল। পরে দ্বিতীয়ার্ধের 82 মিনিটে ফারবিন লোপেজের গোলে 2 গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত তাতেই জয় পায় বার্সেলোনা। আর এই জয়ে লা লিগায় নিজেদের মাঠে টানা 20 ম্যাচে অপরাজিত কাতালানরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নেপালের বিপর্যস্ত এলাকায় এখনও প্রাণের খোঁজে উদ্ধারকারীরা। মৃতের সংখ্যা বেড়ে 469। 7 শতাধিক বিদেশি নাগরিক সহ নিখোঁজ সহস্রাধিক। বানের ঢলকে ভয়াবহ বললেন ট্রাম্প। আমার বুক খালি করলো রে। সৌদি আরবে নিহত 9 জনের মধ্যে নওগাঁয় 7 জনের জানাজা, নাটোরে 1 জনের দাফন, স্বজন হারাদের আর্তনাদ। রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে প্রাণ গেল এক বাংলাদেশের, আহত 35। এবং সামরিক সক্ষমতা বাড়াতে চীনা যুদ্ধ বিমান J-10C কেনার পরিকল্পনা, খরচ হবে $200 কোটি। ভারতের উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছেন না নিরাপত্তা বিশ্লেষক। এই ছিল সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ সাবরিনা। এই সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।